চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন। আর আজকের প্রশ্ন সেট হচ্ছে 6। আমি ইতিপূর্বে আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকি 5টি সেট দেখে আসতে পারবে। আর এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে তোমাদের আজকের আয়োজন হবে স্কুল 6 পুনাবনন্দ বিদ্যাপীঠ নবদ্বীপ 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার 6 নম্বর স্কুলের প্রশ্ন। এরকম একটা প্রশ্ন 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। এই প্রশ্নটি আমি এখন তোমাদের সমস্ত প্রশ্ন সমাধান করে দেখাবো। তাই আমরা যদি দেখি 1 নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লিখো। তোমাদের যে কোনো একটি কবিতা আসবে লিখতে, কাজে তোমরা সমস্ত কবিতার প্রথম থেকে 8 লাইন, কোনো কোনো স্কুলে 4 লাইন, কোনো কোনো স্কুলে 8 লাইনের প্রশ্ন দিতে পারে। যাই হোক, আমি দেখব আদর্শ ছেলে কবির নাম সহ লিখতে বলেছে। কবি হচ্ছে কুসুম কুমারী দাস। তাই কবিতাটা যদি একটু পড়ে শোনাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হবে, হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তিজি ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। এই 4 লাইনই তোমাদের লিখতে বলেছে। আমি 8 লাইনেই তোমাদের দিয়ে দিয়েছি। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিশে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। এই ছিল তোমাদের টোটাল 8 লাইনের প্রশ্ন। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলছে, অর্থ লেখো। শিবরাত্রির সলতে, তাই শিবরাত্রির সলতে হচ্ছে শিবরাত্রির রাতে জ্বালানোর প্রদীপের সুতোর কাটা। তারপর অবসন্ন, অবসন্ন হচ্ছে খুব ক্লান্ত বা শক্তিহীন। তারপরে পণ, পণ হচ্ছে প্রতিজ্ঞা অথবা কোনো কাজ করার দৃঢ় সিদ্ধান্ত। দেশ, দেশ হচ্ছে ঘৃণা রাগ বা বিদ্বেষ। পল্টন হচ্ছে সেনা সৈন্যদল বা বাহিনী। এই 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, 3 নম্বরের প্রশ্ন বলছে শ্বাস মন্দ স্পষ্ট ভিড় এবং ভয় এগুলি বিপরীত শব্দ লিখে তার বাক্য রচনা করতে হবে। তাহলে বিপরীত শব্দ কি, আমি দুইভাবে দেখেছি যে মন্দ, বিপরীত শব্দ ভালো, স্পষ্ট অস্পষ্ট, ভিড় ফাঁকা, ভয় সাহস। তাই সরাসরি তোমার মন্দ দিয়ে বাক্য রচনা, যেমন মন্দ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়, স্পষ্ট। হ্যাঁ, তোমার লেখা খুব স্পষ্ট তাই সহজে পড়া যায়। ভিড়, পুজোর মেলায় অনেক ভিড় ছিল। ভয়, অন্ধকারে আমার খুব ভয় হয়। অর্থাৎ যে শব্দটি দেওয়া আছে তার বাক্য রচনা, কিন্তু তোমাকে বলছে কিন্তু বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা। কাজে এখানে বিপরীত শব্দ মন্দ, বিপরীত শব্দ ভালো, অর্থাৎ তোমরা এটা লিখবে। বাক্য যদি বলি ভালো কাজ করলে সবাই প্রশংসা করে। 2 নম্বর স্পষ্টর বিপরীত অস্পষ্ট। যেমন বাক্য অস্পষ্ট লেখাটি আমি ঠিকমতো পড়তে পারলাম না। এরপরে ভিড়, ভিড় বিপরীত শব্দ ফাঁকা। বাক্য সকালে মাঠটি একদম ফাঁকা ছিল। তারপরে 4 নম্বর ভয়, সাহস। বাক্য সে সাহস করে সমস্যার মুখোমুখি হলো। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, শব্দ যুগল অর্থ পার্থক্য দেখাও। দয় দীর্ঘী পদীপ এবং শুধু দয় বয় দীর্ঘী পদীপ, এরকম দুটো আছে, দুটোর অর্থ পার্থক্য বলতে হবে। বয়াকার দন্তন্য বান আর বয়াকার মূর্ধন্য। তাই আমরা যদি দ্বীপ দেখি, দ্বীপটা হচ্ছে দয় দীর্ঘী পদ্বীপ যদি হয় চারিদিকে জলবষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। উদাহরণ যেমন আন্দামান একটি সুন্দর দ্বীপ। আর দয় দীর্ঘী প শুধু, সেটা হচ্ছে অর্থ প্রদীপ বা বাতিকে দ্বীপ বলে। উদাহরণ সন্ধ্যায় মা ঘরে দ্বীপ জ্বালালেন। এরপর আমরা চলে যাবো 2 নম্বরে বান। বয়াকার দন্তন্য যেটা, সেটার অর্থ হচ্ছে নদীর জলে হঠাৎ বেড়ে যাওয়া বা প্লাবন। উদাহরণ বর্ষা নদীতে ভয়ঙ্কর বান এলো। আর এই বানটা হচ্ছে তীর বা বর্ষা, যেটা আমরা বলবো। উদাহরণ আর্চারি খেলায় সে লক্ষ্যভেদ করতে বান ছুড়লো। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটা কি হচ্ছে, সমার্থক শব্দ চোখ। চোখের সমার্থক শব্দ হচ্ছে 3টি বলেছে, নয়ন নেত্র এবং চক্ষু। আকাশের 3টি সমার্থক শব্দ গগন নভ এবং অম্বর। এরপর আমরা চলে যাব 6 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। যেখানে কুস্তিগিরিরা শরীর চর্চা করেন সেই জায়গাটিকে বলা হয় আকড়া। অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে ড্যাশ নামে পরিচিত। এটা হচ্ছে স্বপনপুর। স্থির করে পা দুটো মনটা, দাঁড়াতে পারো তো ড্যাশ ঘন্টা 12 ঘন্টা। কাণ্ডারি নাহিক কমলা দুঃখ লাঞ্ছিত যতীন্দ্রনাথকে বাঘা যতীন নামটি দিয়েছিলেন তার গুরুদেব। এরপর আমরা প্রশ্নে যাব। প্রশ্নটা হচ্ছে তোমার
7 নম্বরের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। উক্তিটি কোন গল্পের অংশ এবং কে কাকে যত্ন করেছে? তো উক্তিটি হচ্ছে যতীনের জুতো গল্পের অংশ এবং হ্যাঁ এখানে যতীন ঘুড়িটিকে সাহায্য বা যত্ন করেছে। বক্তা তাকে কিভাবে সাহায্য করলো? অজানা দেশের দর্জিরাও এসে যতীনকে দিয়ে যতীনের নিজের ধুতি সেলাই করলো। যতীন তো কেঁদে কেটে খিদের জ্বালায় অস্থির। এমন সময় আকাশে কিসের যেন একটা শব্দ হলো, বো বো করে। দেখলো একটা ঘুড়ি এসে যতীনের কোলের উপর পড়লো। ঘুড়িটা ফিসফিস করে যতীনকে বলল, তুমি আমার যত্ন করো তাই তোমাকে আমি সাহায্য করতে এসেছি। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরলো। ঘুড়ি অমনি যতীনকে নিয়ে আকাশে উড়ে গেল। এভাবে ঘুড়ি যতীনকে সাহায্য করলো। এরপরের প্রশ্ন, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? এই গল্পে কোন কোন নদীর উল্লেখ আছে? গল্পে ছোট কাকা কথককে মার্মের সম্পর্কে কি জানিয়েছিল? মায়াদ্বীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্পে বাতাসি ও পিংলা নদীর উল্লেখ আছে। এবং এরপরের প্রশ্ন যেটা, গল্পে ছোট কাকা কথককে মার্মের সম্পর্কে কি না জানিয়েছিল? ছোট কাকা কথককে মার্মের সম্পর্কে জানিয়েছিল জলকন্যা সম্পর্কে। তাদের কোমরের নিচ থেকে দেখা যায় না আর মানুষের দৃষ্টি এদের সহ্য হয় না। এরপর আমরা পরের প্রশ্ন চলে যাব, গ নম্বরের প্রশ্ন। জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি যে স্কুলে ভর্তি হয়েছিল সেই স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। জ্যোতি তার মা কীভাবে সাঁতার শিখিয়েছিল? জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গড়াই নদীতে স্নান করতে যেতেন। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমর বেঁধে অন্য মুড়োটি বজ্রমুষ্টিতে ধরে তিনি একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। জলে ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি সাঁতার শিখে। এরপরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলো বিশেষণ পদে নিচে দাগ দাও। যতীন খুব সাহসী ছিল, এখানে সাহসী হচ্ছে বিশেষণ। তারপরে ফেলুদার প্রিয় সাগরেদ ছিল তোপসে, এখানে প্রিয়টা হচ্ছে বিশেষণ। এবং ফলের আশা না করে ভালো কাজ করে যাও, ভালোটা হচ্ছে এখানে বিশেষণ। এরপরে 9 নম্বরের প্রশ্ন দেখব। 9 নম্বরের প্রশ্ন কি হচ্ছে, রিকিতা বলো তোমার পুতুলটা কি সুন্দর দেখতে? উপযুক্ত স্থানে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন বলতে দাড়ি কমা সেমিকোলন। যেমন রিকিতা বললো তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা, তোমার পুতুলটা কি সুন্দর দেখতে, তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে যা চশমাটা কোথায় গেল, এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন। এরপর সর্বশেষ যাব আমরা 10 নম্বরের প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং খেলাধুলার প্রয়োজনীয়তা, এই দুটোতেই একটি যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা। আমি 10টি লাইন তোমাদের দিয়ে দিয়েছি প্রতিটা বর্ণনার জন্য। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে 10 লাইন। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামী। 2 নম্বর লাইন হচ্ছে, তিনি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। 3 নম্বর, তার বাবা ছিলেন জানকীনাথ বসু এবং মা ছিলেন প্রভাবতী দেবী। ছোটোবেলা থেকে তিনি মেধাবী ও সাহসী ছিলেন। তিনি দেশমাতৃকার জন্য নিজের আরাম আয়েশ ত্যাগ করেন। এরপরে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে ও রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেন। 9 নম্বর, দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন উৎসর্গ করেন। এবং 10 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সবার প্রেরণা। এরপর আমরা চলে যাব পরের যে অনুচ্ছেদটি, সেটা হচ্ছে খেলাধুলার প্রয়োজনীয়তা। খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে 10 লাইন। সুস্থ দেহ ও সুস্থ মন রাখতে খেলাধুলা খুবই জরুরি। নিয়মিত খেললে শরীর সবল হয়। খেলাধুলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি মনকে সতেজ ও আনন্দ ভরিয়ে দেয়। দলগত খেলায় মিলেমিশে কাজ করার অভ্যাস গড়ে ওঠে। খেলাধুলার শৃঙ্খলা ও ধৈর্য শেখায়। নিয়মিত ব্যায়াম করলে পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। খেলাধুলা অলসতা দূর করে। এটি আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। তাই প্রতিদিন কিছু সময়ে খেলাধুলার জন্য রাখা উচিত। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।